গুড মর্নিং সবাই, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা লিকার চা নিয়ে চলে এসেছি নিজের বাড়িতে। কালকে বাড়ি এসেছি, কালকে মোটামুটি অফিস করে তারপর বাড়ি এসেছি। ওখান থেকে বেরিয়ে ভাত খেয়ে বেরিয়েছিলাম, একবারে সকালে বেরোয়নি, যেহেতু দুটো খেয়ে না বেরোলে অফিসে আসবো, অফিসে কাজ করে কালকে অফিস থেকে অবশ্যই একটু তাড়াতাড়ি ফিরেছি, 4টের মধ্যে 4টে বেরিয়েছি, দিয়ে চলে এসেছি আজকে নিজের বাড়িতে গরম চা। আর বিস্কুট শেষ হয়ে গেছে, বিস্কুট কাটতে হবে, তবুও যেটা আছে আমি এটা আগে মৌসুমে বলে এটা শেষ হোক, কারণ এটা নরম হয়ে যাবে। তো চলো চাটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। কেড়ে নিয়েছি গোবিন্দভোগ চালের ভাত, মুসুরির ডাল ফ্রাই, আর পটল আলু ভাজা, আর আছে হচ্ছে শিং মাছের জিরে লঙ্কা বাটা দিয়ে ঝোল, জিরে ফোড়ন দিয়ে, এটা কালো জিরে ফোড়ন দিয়ে। এটা আমি আজকে করেছি, এইটা মাছের ঝোলটা, শিং মাছটা সকালে রেখেছি, আর এই ডাল আর ভাজিটা কালকের করা ছিল, গরম করেছি। আজকে দেরি হয়েছে, কেন দেরি হয়ে গেছে বাড়ি এসে বলবো। চলো এখন ঝটাপট আগে খেয়ে নিই। আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, পরে বলছি অফিস থেকে এসে। ভাত নিয়ে বসেছি, এই হচ্ছে উচ্ছে আর কাঁকরোল একসঙ্গে ভাজা, কারণ দুটো উচ্ছে ছিল ছোট ছোট, তার মধ্যে দুটো কাঁকরোল দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে কালকে যে শিং মাছের যে ঝোল করেছিলাম জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সেইটা এক পিস আছে আর একটু ঝোল আছে, এটা দিয়ে আমার এখন চলে যাবে। কালকে সকালে আবার রান্না করব। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা করতে করতে বলেছিলাম বাদবাকি অংশটুকু আমি রাতে অফিস থেকে এসে বলবো, কিন্তু কালকে এত টায়ার্ড ছিলাম, কারণ তোমরা জানো আমি একটু ছোটো মেয়ের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে গেছিলাম, ওখান থেকে ডাইরেক্ট সোমবার এসে অফিস করেছি, আবার কালকে গেছি। আমাদের কয়েকটা ডিসপুট বেরিয়েছে ডিসি ফর্মে, সেগুলো ঠিকঠাক করে নিয়ে আবার নতুন করে চিঠি করে নিয়ে, আর আমাদের একজন ক্যান্সার পেশেন্ট আছে, সে গেছিলো ভেলোরে ট্রিটমেন্ট করতে, তার ফর্মটা যেহেতু বাকি ছিল, আমি স্যারের কাছ থেকে, জেলা স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছিলাম যে ওটা ও সোমবারে আসছে, আমি বুধবারে ফার্স্ট আওয়ারে দিয়ে দেবো। এই জন্য আজকে আর অফিস যাব না, কালকে সব রেডি করে নিয়ে এসেছি। আজকে এখান থেকে সোজা কৃষ্ণনগর যাব, কৃষ্ণনগর থেকে বাড়ি চলে আসবো, আশা করি খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবো। আজকে যেহেতু কালকে মাথায় কোনো চাপ নেই, আগামীকাল ফ্রি, পুরো ফ্রি না, আবার 2-1 দিনের মধ্যেই আবার আগামী মাসের রিপোর্ট রিটার্ন করতে হবে। সেটা নর্মালি প্রতি মাসেই যেটা হয়, কিন্তু এক্সট্রা কাজ যেটা আসে সেটা তো করে নিতে হবে, আর যেগুলো লাইফের ব্যাপার আছে, সার্ভিস লাইফের ব্যাপার আছে। যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করে কৃষ্ণনগর যাবো। চলো আজকে সন্ধ্যাবেলা কথা দিলাম তোমাদের সঙ্গে গল্প করব, এবং কালকে কী দুর্ঘটনা আমার বাড়িতে হয়েছে সেটাও তোমাদের বলবো। চলো এখন আপাতত খাওয়া যাক। কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কথা দিয়েছিলাম যে ভিডিওটা আমি শুরু করেছিলাম পরশুদিন, সেই ভিডিওটা গতকাল শেষ করব, কিন্তু আমি পারিনি। গতকাল শুধু অফিসে যাওয়ার আগের খাবারটুকু দেখিয়ে আমি আর ফিরে এসে, কারণ গতকাল ছিল আমার কৃষ্ণনগরে হেড অফিসে কাজ, যার জন্য আমি আর কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, আজকে সন্ধ্যাবেলায় বসেছি ফ্রেশ হয়ে, আজকে একটা ভিজিটে গেছিলাম, সকাল 11:30 নাগাদ চলে এসেছি কাছে পিঠে, যার জন্য আজকে ঘুমোনো টাইম, স্নান করে রান্না করে গেছি, এসে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করেছি। যাই হোক, এখন তোমাদের কাছে সেই দুর্ঘটনার কথা, 2 দিন হয়ে গেছে। একটা দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যেমন থাকে, একটা ভেতর থেকে একটা আলোড়ন থাকে, কখন বলবো, কিন্তু 2 দিন হয়ে গেলে সেটা আস্তে আস্তে স্থিমিত হয়ে যায়। যেদিনের ঘটনা সেদিন হচ্ছে আমি 400 না 500 গ্রাম জিওল মাছ রেখেছি, বেশ বড় বড় দেশি জিওল। তা ওই জিওল মাছ রাখলে আমি ওই রোজ কাটার ঝামেলায় একদিন কেটে ফ্রিজে রেখে দিয়ে ডাব্বায় আলাদা আলাদা করে। এখন তোমরা হয়তো বলবা জিওল মাছের উপকারিতা কমে যায়, যেটা আমিও জানতাম, কিন্তু কিছু করার নেই, এই মুহূর্তে কিছু করার নেই, কেন রোজ সকালে উঠে ওই দুটো জিওল মাছ কাটতে বসা আমার পক্ষে সম্ভব নয়। আর যে মেয়েটা কাজ করতে আসে তার হচ্ছে এগুলো এক্সট্রা কাজের, সে বললে করে দেবে রোজ, কিন্তু আমার যেন একটু খারাপ লাগে যে প্রত্যেক দিন সকালে ওকে বলবো মাছ কাটতে, ওর তো অন্য কাজও আছে। সেই জন্য আমি কি করি, একবারে কেটে ফ্রিজে 3টে ডাব্বায় রেখে দিই। আমার
একদিন রান্না করলে যেদিন খাই, আমি তো দুপুরে শুধু মাছ দিয়ে, দুপুরে মানে এই সকাল যখন ভাত খাই তখন শুধু মাছ দিয়ে খাই, রাতের বেলা রুটি আমি মাছ দিয়ে খাই না। তাহলে আমার 4 পিস রান্না করলে আমার 2 দিন হচ্ছে। এইভাবে আমি ওই জিওলটাকে 5 দিন কাটিয়ে, ওই জিওল দিয়ে আমার হয়ে যাবে। মাঝখানে যদি ব্রেক দিয়ে অন্য কিছু খাই, নিরামিষ খেলাম, সেটা তো আরও বেড়ে গেল 1 সপ্তাহের জন্য। ঠিক আছে, তো ওই জিওল মাছ কাটতে গিয়ে আমি ওকে বলি লবণ দিয়ে মাছটাকে মেরে তারপর কাটতে। বালতির মধ্যে 1 খাবলা লবণ দিয়ে মাছটা মরবে নাড়া দিয়ে রাখলে, এবং ওর গায়ে যে তেলতালাটা থাকে ওটা পরিষ্কার হয়ে যায়। একেবারে সাদা হয় না, কিন্তু একেবারে সাদা করা বোকামি, কারণ ওই জিওল মাছের প্রোটিন নাকি যেটা থাকে ওই গায়ের ওই তেলতেলা, কিন্তু তেলটা কাটাতে হবে, লালা ভাবটা কাটাতে হবে। সেইভাবেই কিন্তু কাটতে বসেছে। হঠাৎ করে ও দেখি একটু বাবাকেও বলে কেঁদে উঠেছে। আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম ওর এই আঙুলের এখানে এতটা ডিপ হয়ে কেটেছে যে রক্ত চেপে ধরেছে, তাও গল গল করে বেরোচ্ছে। আমি না ভয় পেয়ে গেছি, আমি ভেবেছি জিওল মাছে কাটা দিয়েছে। কারণ জিওল মাছে যদি ঠিক মতো তোমাকে কাটা দিতে পারে, আমার বাড়িতে যে মাছ দেয়, ও একবার আমাকেই মাছ দিতে গিয়ে, মানে আমার বাড়িতে বসেই একটা ছোট্ট জিওলের কাটা দিয়েছিল। ও বললো, কাকি আমি 700 টাকার মাছ বেচে আমার 5000 টাকা খরচ হয়েছে এই জিওল মাছের কাটার পিছনে। প্রচণ্ড যন্ত্রণা, আমি সেটা ভেবেছি। আমি সঙ্গে সঙ্গে হলুদ আর লবণ নিয়ে গেছি। বলছে না, জিওল মাছে কাটা দেয়নি, আমার বটিতে হাত কেটে গেছে। আমার বাড়িতে 2টো বটি আছে, 2টো না, বটি 4টে 5টা আছে, কিন্তু ব্যবহৃত হয় 2টো, একটা মাছ কাটার জন্য আর একটা সবজি কাটার জন্য। মাছ কাটা বটিটা একটু বড় বড় মাছটা চলে কাটতে যাতে সুবিধা হয়। তা আমি ওকে বলেছি ওই মাছটা তুই, ওই বটিটা তুই নিবি না, ওটাই ধার বেশি। আর আমি যেটা সবজি কাটি, ধার থাকলেও হালকা, কারণ ধার আমি বাড়িতেই দিই, আমার হিসাব মতো দিই, যে বাদলে যাতে থেতলে বেরিয়ে আসে, কিন্তু ডিপ হয়ে না কাটে। কিন্তু ও সেই বটিটাই নেবে, বেশ ডিপ হয়ে কেটেছে। পরে ওকে ওখান থেকে উঠালাম, জল দিলাম, জায়গাটা পরিষ্কার। ও সেই বাসন মাজছিল তো, সাবানটা পরিষ্কার করে, আমার কাছে ব্যান্ডেড ছিল, ব্যান্ডেড দিয়ে আটকে দিলাম, দিয়ে বললাম তোকে আর মাছ কাটতে হবে না। সেই মাছগুলো অফিসে যাব, আমি সেই মাছগুলো কাটলাম, কেটে ধুয়ে পরিষ্কার করতে আমার অফিসে যেতে সেদিন 8 ঘন্টা লেট হয়ে গেছে। কিছু করার নেই। তারপরে একটুখানি হাতটা রেস্ট দিতে হয়। আজকে যেমন এই সন্ধ্যায় বাসনগুলো আমি মেজে নিলাম, কালকে সকালে আসবে, ও ঘর ঝাড় দেবে, আর ঠাকুর বাসন টাসন মাজবে, আর উঠোন ঝাড় দেবে। এই যে দুর্ঘটনা, এটাই বলেছিলাম, আমি না রক্ত দেখে পাগল হয়ে গেছি। আমি, তোর গায়ে এত রক্ত? এটাই ছিল আমার সেদিনের দুর্ঘটনা। আজকে হয়তো জিনিসটা লাইট হয়ে গেছে, কিন্তু সেদিন কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম। আর কি যন্ত্রণা হয় শিং মাছে কাটা দিলে আমি জানি। আমাকে দুবার দিয়েছে। একবার দিয়েছে আমাদের পুকুরে অনেক বছর আগে, আর একবার দিয়েছে এই বাড়িতে কাটতে গিয়ে। কারণ আমাদের পুকুরেও কিন্তু এত বড় বড় শিং মাগুর থাকতো। সেই লাঠা মাছ ধরতে গিয়ে আমি শিং মাছ ধরেছি, আর উল্টেও আমাকে, মানে চান করতে ঘাটে নামলে ঘাটের চাতালের আশেপাশে ওরা থাকতো। যাই হোক, তা এই হচ্ছে ঘটনা। এরপরে বলি, সীমার হাজবেন্ড শুভদা অসুস্থ, এবং তার করোনা ধরা পড়েছে, পজিটিভ ধরা পড়েছে। আমি ফোন করেছিলাম সীমাকে, কিন্তু ও তো ব্যস্ত আছে, ব্যস্ততার মধ্যে হয়তো ফোনটা তোলা সম্ভব হয়নি। পরে আর আমি করিনি, কারণ আপডেট পাচ্ছি। দীপ্তি দিব্যা গেছিলো, সেটা দেখেছি। সীমাও ভিডিওতে মাঝে মাঝে এসেই আপডেট দিচ্ছে। তাতে দেখলাম যে কিছুটা, আজকের যে আপডেট দেখলাম কিছুটা মানে একটু সুস্থতার দিকে। আমি শুভদাকে দেখেছি তো, যখন শুভদা অসুস্থ হয় তখন কিচ্ছু করার নেই, সীমার ওপরে নির্ভর। আর যখন উনি বেশ সুস্থ থাকে, ও বাবা, তেজিয়াল পুরুষ, বাপরে বাপ! এমনি তো লম্বা চওড়া, দেখতে সুন্দর, আর তার গলার আওয়াজ কি, বাপরে! সীমা যতক্ষণ জোরে তাড়া না দেবে চিৎকার করতে থাকে। শুভদার সঙ্গে ব্যক্তিগত আমার আলাপ হয়েছে, কারণ আমি সীমার বাড়িতে গিয়ে ছিলাম একদিন, ওই জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়ে আমরা দেখেছি। যাই হোক, সে অনেক দিন আগেকার কথা। তাই আজকে না আমি ভাবছি সীমাকে দেখে, যে এত লড়াই ওকে করতে হচ্ছে একা একা। এই যে আমরা বলি না, ছেলেমেয়েরা ওরা যতই সীমার ছেলে বাচ্চা মানে বিয়ে করুক, ও তো বাচ্চাই। ওরা কিন্তু হসপিটালের অত কিছু ওরা বুঝবে না। সীমার মেয়ে যথেষ্ট ওর বাবার জন্য করে, আমি নিজে দেখেছি।
ওর বাবার অক্সিজেন সিলিন্ডার সে নিচের থেকে উপরে নেওয়া যথেষ্ট করে। ওরা যথেষ্ট বাবাকে ভালোবাসে, মাকে ভালোবাসলেও বাবাকেও গুরুত্ব দেয়। এই জায়গাটা সীমার একটা ক্রেডিট আছে। তোমরা হয়তো ভাবছো যে তুমি আবার কন্ট্রোভার্সি করতে বসলে। না, আমি কন্ট্রোভার্সি করছি না, হয়তো আর কোনোদিন কন্ট্রোভার্সি করব না, কারণ আমার ভিডিও করার ইচ্ছাটাই চলে গেছে। কারণ রেগুলার যদি আমি ভিডিও দিতে না পারি, আর সত্যি আমি এখান থেকে বেরিয়ে আসতে চেয়েছি, বেরিয়ে এসেছি, কিন্তু আমার কিছু কথা তো আমি পজিটিভলি আমার ভিডিওতে বলতে পারি। সেই জন্যই শুভদার সুস্থতা কামনা করে ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে শুভদার জন্য পাঠিয়েছি। সেই জন্য বলতে এলাম যে শুভদার এই যে যুদ্ধ, এই যুদ্ধের সৈনিক হচ্ছে সীমা। দেখো, স্বামী স্ত্রীর যতই গণ্ডগোল থাকুক, তবুও শাখা সিঁদুর অক্ষত থাকুক, এটাই কিন্তু আমরা চাই, এটাই আমরা চাই। আর আশা করি তোমরা যেভাবে সবাই মিলে শুভদার জন্য আশীর্বাদ ভগবানের কাছে প্রার্থনা করেছো, তার দাম ভগবান হয়তো দেবে। তবে একটা কথা, ভগবান যদি কাউকে নিয়ে যেতে চায়, কেউ আমরা আটকাতে পারি না। হাজার আশীর্বাদ, হাজার চোখের জল, হাজার মোমবাতি ধরানো, কিচ্ছু হয় না। আর ভগবান যদি ফেলে যায় না, তাকে কেউ মারতে পারে না, কেউ মারতে পারে না। আমরা বলি না, ভগবানের ডাক যখন আসবে, নো পাসপোর্ট নো ভিসা, একদম শটান তুলে নেবে, শটান তুলে নেবে। তা শুভদা মাঝে মাঝে যে ধাক্কা সীমার জীবনে আসছে, সত্যি ভয়ঙ্কর ধাক্কা। আর সেই জীবনে সে লড়াই করে যাচ্ছে। ওর একটাই কথা, আমার স্বামীকে আমি কখনো অযত্ন করব না। তার সাথে আমার যাই কিনা হয়ে যাক, ঝগড়া অশান্তি অভিমান যাই হোক, আমি আমার স্বামীর যত্নের ত্রুটি রাখবো না। এইটাই হচ্ছে আসল শক্তি, আসল শক্তি। দেখো, এই যে আমরা যে বিয়ে থা করে সংসার করি, সব সংসারে কি ভালোবাসা থাকে? থাকে না। তবু আমরা হিন্দুরা, হিন্দু বলছি, ধরো আমরা ভারতীয়রা সেই একটা কালচারে আবদ্ধ যে একটা বিয়েতেই আমরা আটকে থাকবো। এখন অবশ্য না, এখনকার মেয়েরা যদি নিজেদের সন্তুষ্ট মনে না করে, তারা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসে। কেন? তারা হাত পা মুখ বেঁধে তাদের এই কষ্ট তারা সহ্য করবে। তবুও ভারতবর্ষ এই যে সংসার করা দায়বদ্ধতা মেয়েদের, এটা কিন্তু চলে আসছে। এখনো অনেক মেয়ে অনেক কিছু সহ্য করে সে কিন্তু সংসার করে। হয়তো স্বামীর প্রতি তার ভালোবাসা নেই, সন্তানের ভালোবাসার জন্য আটকে আছে। হয়তো যার সন্তান নেই, সে সংসারটাকে আর ওই মানুষটাকে ফেলে গেলে মানুষটা কিভাবে থাকবে, সেজন্য আটকে থাকে। আবার অনেকে সেখান থেকে ছিটকে বেরিয়ে আসতেই পারে। এতে কোনো দোষের নয়, কারণ সবারই স্বাধীনভাবে বেঁচে থাকার ক্ষমতা আছে। যাই হোক, এইটুকু বলার জন্য আমি এই ভিডিওটা করলাম যে শুভদার দ্রুত সুস্থতা কামনা করি। উনি বাড়িতে আসুক, আবার চিল্লাক, পিঙ্কি পিঙ্কি করে গালাগালি দিই, পিঙ্কি বলে ধমকাক। আবার পিঙ্কির ধমক খেয়ে আমি থামতেও দেখেছি। একদিন আমি গেছি ওনাদের বাড়িতে, তা দেখি চিৎকার করছে সীমার উপরে, খুব চিৎকার করছে সীমার উপরে। তা মেয়ে বলছে যে আমি গেছি তাও থামছে না। মেয়ে বলছে যে মানুষ বাড়িতে আসলে তো তোমাকে থামতে হবে। তো সে কথা থামিনি। সীমা যে একখানে এমন তারা দিয়েছে না, একদম চুপ, থমকে গেছে। যাই হোক, আজকে হসপিটালের বেডে শুয়ে লড়াই করা, এটা যে কত ভয়ঙ্কর কষ্ট। আর যে শুয়ে থাকে সে তো তার রোগের সঙ্গে লড়াই করে, জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে যে বেরিয়ে আসতে পারে সে আসে। কিন্তু তার বাইরে, হসপিটালের বাইরে যে লোকগুলো থাকে, তার যে কি কষ্ট, তাদের যে কি যন্ত্রণা, তাদের যে কি আতঙ্ক, সেটা আমি হাড়ে হাড়ে টের পাই। না, আমার স্বামীর ক্ষেত্রে পাইনি, কারণ সে সুযোগই দেয়নি। আমাদের লোকাল হসপিটালে নিতে নিতে আমার কাঁধের ওপরে মারা গেছে। কথা দিয়েছিল, আমি কোথাও যদি যাই, আমি যদি মারা যাই, তোমার কাঁধে মাথা রেখেই মরবো।
এই কাজটাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। আমার না এখন মাঝে মাঝে একটা ভাবি, এই যে সীমা লড়াই করে শুভদাকে বাঁচিয়ে নিয়ে আসছে, এই ভগবান এই সুযোগটা কেন আমাকে দিল না? আমি কেন তার জন্য লড়াই করতে পারলাম না? আমি কেন 2 দিন 3 দিন হসপিটালে জেগে বসে থেকে তাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পারলাম না? হসপিটালেই পৌঁছাতে পারলো না। আমার খুব আফসোস হয়, ভগবান তার জন্য তুমি আমাকে কিছু করার সুযোগ দিলে না। এই যে ইমোশনাল হয়ে পড়ি, এই জন্য আমার জীবনের অনেক ভয়ঙ্কর ঘটনা আমি বলতে চাই না। এই মানুষটা যে কিভাবে বেঁচে আছে, এই মানুষটা যে কত যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে আছে, তোমরা উপর থেকে সেটা বুঝতে পারো না। চেষ্টা করি ভালো থাকার, হ্যাঁ, খাওয়া পড়া ঘোরার কোনো অসুবিধা নেই আমার। বাড়ি ফেরার জন্য পাগল হয়ে যায়। আমাকে অফিসে যদি এই একটু কাজ হলে সন্ধ্যা হয়ে যায়, তো আমাকে ম্যাডাম বলে কি, এত জলদি কিসের, বাড়ি কে আছে আপনার জন্য, কে অপেক্ষা করছে? মেয়ের বিয়ে হয়ে গেছে, আর কেউ নেই, তাহলে আপনার ওই বাড়ি যাওয়ার জন্য এত উতলা কেন? আমি একটা কথাই বলি, আমি অন্ধকারকে বড় ভয় পাই। তো এই হচ্ছে মোটামুটি কথা। মানুষের জীবন কখনো থেমে থাকে না। ভালো মানুষ, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ চলে গেলেও ভগবানের ইচ্ছায় আমাদের বেঁচে থাকতে হয়। আর নিজেকে নিজে শেষ করার মতো কাপুরুষ আমি অন্তত নেই। যতদিন ভগবান বাঁচিয়ে রাখবে লড়াই করে যাব। লড়াইটাই তো জীবন। আমার জীবনে না সব কিছু লড়াইয়ের মধ্যে চলে, জানি না কেন। তবে কালকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, তোমাদের কাছে বলি। আমার দিদাকে স্বপ্ন দেখেছি। দিদার মা আমার বাড়িতে এসছে, আমার ভয় করছে। মা অসুস্থ, তো আমি একটা সংকেত পাচ্ছি, জানি না কেন, কি খবর যখন তখন আসে। তা চলো, সবকিছুর জন্যই তৈরি থাকতে হবে, কারণ এই দুনিয়াটা সব থেকে প্রিয়জন হচ্ছে ভালোবাসার মানুষটা, স্বামী। আর তাকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসা দেয় না, সে চলে গেলে কতটা কষ্ট হয় সে যার যায় সে জানে। সব কিছুর জন্য এখন আমি তৈরি। চলো, আজকে এইটুকু থাকলো। যদি সময় সুযোগ আসে আবার তোমাদের কাছে আসবো। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।